25 তারিখ এই মাসে, ডিসেম্বরের 25 তারিখ তারেক রহমান কি দেশে ফিরছেন? এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। কারণ তারেক রহমান, আমরা যা খবর পেয়েছি, তারেক রহমান পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছিলেন দেশে ফেরার ব্যাপারে উনি নিশ্চিত হওয়ার জন্য। পেন্টাগন থেকে তাকে বলা হয়েছে যে এই মুহূর্তে আপনার দেশে ফেরাটা খুব একটা ঠিক হবে না। কারণ এর আগে ট্রেসি জেকবসন কিন্তু বলে দিয়েছিলেন, ইউ আর নাও সেফ, ইউ আর নট সেফ ইন বাংলাদেশ রাইট নাও। তারপর পেন্টাগন যখন এই উপদেশটা দিলেন যে আপনার জন্য বাংলাদেশ এখনো পর্যন্ত নিরাপদ নয়, সেক্ষেত্রে তারেক রহমানের টিকিট কাটা থাকলেও তারেক রহমান কি দেশে ফিরবেন? তার কতগুলো কারণ মানে বলা হচ্ছে, সে কারণগুলো কোনোটাই ফেলে দেওয়ার মতো নয়। এর মধ্যে হাদির মৃত্যু আছে, জামাতের রোল রয়েছে, বিএনপি আছে, অনেকেরই রোল রয়েছে। যেমন হাদি মানে শুধু মানে ভারতবর্ষে বিরোধিতা করতেন না, তিনি বিরোধিতা করতেন ইউনূসের, তিনি বিরোধিতা করতেন জামাতের, তিনি বিরোধিতা করতেন এনসিপি নেতাদের যারা চোর বাটপার, এমনকি তিনি বিএনপিরও বিরোধিতা করতেন। তাই সবার কাছে একটা চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছিল এই হাদি, ওসমান হাদি। এখন এনসিপির একটা এবং জামাতের মধ্যে একটা ভেতরে ভেতরে গাঁটবন্ধন হয়েছে। এনসিপি এবং জামাত মনে করছে যদি হাদি ফেরে তাহলে হাদির যে সংগঠন, সম্ভবত ইনকিলাব, আমি যদি ভুল বলে থাকি তাহলে পরে আপনারা শুধরে দেবেন। তো এই মঞ্চে তিনি একটা আলাদা মঞ্চ করেছিলেন, তিনি যে অন্য কোনো দলে আমি জয়েন করব না, এরা সব হচ্ছে 2 নম্বর, দেশকে লুটে পুটে খেতে এসছে। তাই হাদির প্রতি জনসমর্থন ধীরে ধীরে বাড়ছিল। যেমন ইউনূস একটা চিন্তার মধ্যে ছিলেন, তেমনি এনসিপি এবং জামাতও খুব চিন্তার মধ্যে ছিল। হাদি তার প্রাণ সংশয় নিয়ে 2 বার জিডি করতে গেছিলেন, কিন্তু 2 বারই জিডি তার নেওয়া হয়নি, মানে পুলিশ অ্যাকসেপ্টই করেনি, লেখেইনি, তাকে কোনো নিরাপত্তাও দেওয়া হয়নি। এই নিরাপত্তা না দেওয়ার কারণে হাদির এই মর্মান্তিক মৃত্যু হলো। এবং এর পেছনে রয়েছে সিআই এর মতে জামাত কোনো মতেই চায়নি যে আসনে হাদি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছে, সেই আসনে জামাতের ক্যান্ডিডেট যদি হারে, যেখানে জামাতের ক্যান্ডিডেট দিয়েছে, তাহলে জামাতের মুখ পুড়বে। আর জামাতের একার পক্ষে দেশ চালানো মানে কি ভোটে জেতা সম্ভব না, বা সংখ্যাগরিষ্ঠতা আনা সম্ভব নয়। সেক্ষেত্রে দরকার হচ্ছে বিএনপি। এখন বিএনপির বিরুদ্ধেও যখন সে সমালোচনায় মুখর, তাহলে তাকে সবাই মিলে সরিয়ে দেওয়ার জন্য একটা প্ল্যান করা হয়। এটা আমার কথা না, ওটা সিআই এর কথা। প্ল্যান করা হয়। এবং গত পরশুদিনকে যে কাণ্ডটি ঘটেছে, কালকে না পরশুদিনকে, এই যে দীপু চন্দ্র দাস, যে ময়মনসিংহে যাকে মারা হলো, নৃশংসভাবে মারা হলো, তার পাশাপাশি আর একটি ঘটনা ঘটেছিল। একজন মহিলা এবং তার শিশুকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। মহিলা কোনো রকমে বেঁচে গেছে, শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই শিশুটির মা, তিনি বিএনপি করতেন। তাহলে বিএনপি যিনি করেন, তিনি যদি মানে সুরক্ষিত না থাকেন,
তাহলে হাদি কি করে সুরক্ষিত থাকে, এই প্রশ্নটাও কিন্তু উঠেছে। আর এই যে আপনারা দেখছেন পুলিশ বাহিনী, সে তো পুরো নিষ্ক্রিয় হয়ে রয়েছে, কারণ তারা ডিমোরালাইজ হয়ে রয়েছে। আর আপনাদের এই যে হিজড়া যে সেনাবাহিনী, তারা তো একেবারে পুলিশের থেকেও তারা হচ্ছে গিয়ে আরো নরাধম। তারা দেশকে রক্ষা করবে কি? তারা জনতার হাত থেকে দেশকে বাঁচাতে পারে না, বাইরের শত্রুকে রক্ষা করবে কি? তিনি ভারতবর্ষের সেনাপ্রধানকে ফোন করেছিলেন, কি উত্তর পেয়েছেন না পেয়েছেন, তার পরিপ্রেক্ষিতে কি সেনাপ্রধান বলেছেন না বলেছেন, সেটা আমি সন্ধ্যেবেলার ভিডিওতে বলবো। আচ্ছা করে ঝাড় দিয়েছেন এবং সময়সীমা বেঁধে দিয়েছেন। তো যাই হোক, এখন যে সেনাবাহিনী প্রধানমন্ত্রীর বাসভবন খুলে দেয় জনতার জন্য, যে সেনাবাহিনী কোনো মবকে কন্ট্রোল করতে পারে না, তার চোখের সামনে মেরে দেয়, সে নিশ্চুপ হয়ে দেখে, নিথর হয়ে দাঁড়িয়ে থাকে, সেই সেনাবাহিনীর ওপরে কতটা বিশ্বাস মানুষ রাখবে? এই মবকে কন্ট্রোল করার মতো ক্ষমতা এই সেনাবাহিনীর নেই। আমরা প্রথম আলো ডেইলি স্টার পড়ানোর সময় দেখেছিলাম, ভিডিওতে আমরা যা দেখেছি তাতে আমরা রীতিমতো শঙ্কিত এবং ভাবিত যে এই দেশটা কোথায় যাচ্ছে। সেনাবাহিনী হাত জোর করে বুকে জড়িয়ে ধরে 20 মিনিট সময় চাইছে। এই 20 মিনিটের মধ্যে আমরা সবাইকে বার করে নিচ্ছে, হাত জোর করছি, আপনারা কিছু করবেন না। আমাদের দেশের সেনাবাহিনী ভাবতে পারে? আপনারা এই সেনাবাহিনী নিয়ে গর্ব করেন? এই ওয়াকারুজ্জামান, তার মতো বেঈমান, ঘাতক এবং দেশদ্রোহী আর দুটো নেই। তিনি অনেক কিছু বলেছিলেন, জানমালের দায়িত্ব আমি নিলাম, এনাফ ইজ এনাফ, ফুল স্টপ, অনেক বড় বড় কথা বলেছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে তিনি কিন্তু কোনোটাই করতে পারেননি, মানে কার্যকর করতে পারেননি। এই সময়তে যা পরিস্থিতি, তা বিচার বিশ্লেষণ করে সিআইএ এবং পেন্টাগন দুজনেই একে সতর্ক করেছে যে এখন নিরাপদ নয় আপনার দেশ, যেটা ট্রেসি বলেছিলেন। তাই টিকিট কাটা সত্ত্বেও 25 তারিখ তারেক রহমান আসবেন কিনা দেশে, সে ব্যাপারে কিন্তু সন্দেহ আছে। হয়তো সেই কারণেই তার স্ত্রী হয়তো ফেরত চলে গেছেন, তিনি আসবেন না বলে। হয়তো তিনি ফোন করে গোপনে বলে দিয়েছেন যে আমি হয়তো যাচ্ছি না, পরে জানিয়ে দেবো, এখনই কেউ জানাবো না। যার জন্য দেখবেন বিএনপির মধ্যে সেই উন্মাদনাটা নেই, যে 18 বছর বাদে তাদের নেতা দেশে ফিরছে, যে উন্মাদনা থাকার কথা, সেই উন্মাদনা কিন্তু বিএনপির মধ্যে নেই। শরীফ ওসমান হাদির জানাজায় আমরা দেখলাম যে লাখো মানুষের উপস্থিতি। যেভাবেই হোক, নিঃসন্দেহে এটি হাদির অর্জন। কিন্তু হাদির মৃত্যুকে ঘিরে যা কিছু ঘটছে, তার মধ্য দিয়ে হাদির প্রতি সম্মান প্রদর্শন করা হচ্ছে, নাকি হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিশেষ একটি গোষ্ঠী বিশেষভাবে ফায়দা লোটার চেষ্টা করছে, সে প্রশ্ন এখন সবার মুখে মুখে। হাদিকে সমাহিত করার পর আমরা দেখলাম শাহবাগে একটা সমাবেশের অনুষ্ঠান করা হলো, আয়োজন করা হলো। যদি এই সমাবেশের ডাক দেওয়া হয়েছিল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, হাদির যে জানাজা অনুষ্ঠিত হলো সেখান থেকেই, যে হাদিকে সমাহিত করার পর শাহবাগে সমাবেশের আয়োজন করা হচ্ছে, তখন থেকে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করলো সাধারণ মানুষের মধ্যে। সেই সমাবেশ থেকে আবার কি না কি শুরু হয়, এবং গুঞ্জন উঠেছিল যে সেই সমাবেশ থেকেই নতুন করে বিপ্লবী সরকার গঠনের দাবি তোলা হবে। আমরা দেখলাম সমাবেশে কোনো ধরনের আনুষ্ঠানিক দাবি তোলা না হলেও খণ্ড খণ্ড গ্রুপ থেকে বিভিন্নভাবে গণমাধ্যমের সামনে এই দাবিটি
প্রচার করা হলো, এই দাবিটি তোলা হলো। এবং গত 2-3 দিন ধরে আবার নতুন করে একটা গুঞ্জন ছড়িয়ে দেওয়া হলো ইচ্ছাকৃতভাবে, যে কোনো একটা বিশেষ পত্রিকার সম্পাদককে রাষ্ট্রপতি এবং জুলাই যোদ্ধাদের মধ্য থেকে যারা সামনের সারিতে রয়েছে তাদের মধ্য থেকে কাউকে প্রধানমন্ত্রী করে বিপ্লবী সরকার গঠন করা হবে। হাদির মৃত্যুকে ঘিরে বৃহস্পতিবার যে তাণ্ডব চলল, ডেইলি স্টার, প্রথম আলো, উদীচী, ছায়ানট, দেশের একাধিক স্থানে ভারতীয় সহকারী হাই কমিশনারগুলোর কার্যালয়, ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়গুলোর উপর হামলা, এই বিষয়গুলোকে কেন্দ্র করে বিবিসি একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখান থেকে জানা গেল যে প্রথম আলোর উপরে যখন আক্রমণ চালাতে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই প্রথম আলোর কর্তৃপক্ষের পক্ষ থেকে সরকারের শীর্ষ মহলের কাছে তারা আহ্বান জানিয়েছিল, দাবি জানিয়েছিল যেন দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয় যে অবস্থা ঘটতে যাচ্ছে। কিন্তু যা ঘটার ঘটে গেল, এবং প্রথম আলো কার্যালয় ভাঙচুরের পর, জ্বালিয়ে দেওয়ার পর, ডেইলি স্টারে আক্রমণের অনেক পরে আমরা দেখলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি। পরবর্তীতে যদিও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে সব ধরনের সহযোগিতা করা হবে প্রথম আলোকে বা ডেইলি স্টারের প্রতি। সবকিছু ঘটে যাওয়ার পরে সহযোগিতা বলতে কি বোঝায়? আর্থিক কোনো ক্ষতিপূরণ হতেই পারে, কিন্তু আর্থিক ক্ষতিপূরণের অঙ্কটা যত মোটাই হোক না কেন, লাভ কি তাতে? সমাজে গণমাধ্যম কর্মীদের ভেতরে যে ক্ষতের সৃষ্টি হলো তা পোষানো হবে কিভাবে? অনেক আগে থেকেই বলে আসছি যে নির্বাচনের তারিখ যেদিনই নির্ধারিত হোক না কেন, নির্বাচনের ঠিক আগে আগে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি করা হবে যাতে সেই পরিস্থিতিতে, সেই অবস্থায় কোনো ধরনের নির্বাচন অনুষ্ঠান করা না যায়। এবং আমরা নিশ্চয়ই দেখছি যে সেদিকেই নিয়ে যাওয়া হচ্ছে প্রদেশকে। গত বুধবার যখন হাদির সর্বশেষ শারীরিক অবস্থা জানানো হলো প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে, যে তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন, এবং একই সঙ্গে প্রধান উপদেষ্টা আহ্বান জানালেন দেশবাসীর প্রতি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে সতর্ক থাকার জন্য, শান্ত থাকার জন্য। এই যে শান্ত থাকার আহ্বান জানানো হলো কেন? নিশ্চয়ই কোনো ধরনের গোপন তথ্য ছিল সরকারের কাছে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করা হতে পারে। তারপরে কি ব্যবস্থা নেওয়া হলো? যে কোনো বিশেষ গোষ্ঠী বা সাধারণ মানুষ হোক বা হাদির অনুসারী হোক, মানে যে কারোর মাধ্যমে যে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেই জায়গা থেকে, সেই আশঙ্কা থেকেই তো প্রধান উপদেষ্টা এই আহ্বান জানিয়েছিলেন। অথচ তার পরবর্তীতে আমরা কোনো ধরনের কোনো সতর্কতামূলক ব্যবস্থা নিতে দেখলাম তো নাই, বরং বিবিসি যেটি উল্লেখ করলো যে প্রথম আলো আহ্বান জানানোর পরেও, দাবি জানানোর পরেও সরকারের উচ্চ মহলে যে তড়িৎ কোনো ব্যবস্থা গ্রহণের, তারও কোনো কিছু দেখলাম না। হাদিকে হত্যার মধ্য দিয়ে এমন মন্তব্য উঠছে যে এক ঢিলে অনেকগুলো পাখি শিকারের চেষ্টা করা হয়েছে। প্রথমেই বলেছে নির্বাচন যাতে না হয় তার জন্য একটা নৈরাজ্যকর পরিস্থিতিকে দেশকে ঠেলে দেওয়ার একটা অবস্থা তৈরি করা হবে, বা সেই চেষ্টাটি করা হয়েছে হয়তো। 2, বিএনপির প্রতি প্রথম থেকেই অভিযোগের আঙুল তুলল হাদিকে হত্যা চেষ্টার জন্য বিশেষ একটি গোষ্ঠীর পক্ষ থেকে। 3, ভারত বিরোধীদেরকে আমরা অবশ্যই ভারতের আধিপত্যবাদকে কোনোভাবেই গ্রহণ করি না, ঠিক একইভাবে পাকিস্তানের যে নাক গলানোর চেষ্টা, একই কথা। আমরা বারবার দুটি বিষয় একসাথে উচ্চারণ করতে চাই। ভারতীয় আধিপত্যবাদকে যারা পুঁজি করে বিশেষভাবে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন, তারাও এক ধরনের সুযোগ পেয়ে গেলেন। 4, অনেক ধরনের আলোচনা সমালোচনা, অনেক ধরনের বাস্তব পরিস্থিতির পর আগামী 25শে ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন, তার জন্যই কি আরো একটা নতুন কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা হাদির মৃত্যুকে কেন্দ্র করে? এবং হাদির হত্যাকারীদের অবশ্যই আমরা বিচার চাই। এই হত্যাকারী চক্র, সেটি আওয়ামী লীগের হোক অথবা বিশেষ ফায়দা লোটার যে গোষ্ঠী তাদের হোক, যেই হোক না কেন,
শাহবাগের যে সমাবেশ হয়েছে সেখানে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খুদাবক্স চৌধুরীর পদত্যাগের জন্য। সেখানে যদিও কোনো প্রকার কোনো আলটিমেটাম বা দাবি তোলা হয়নি বিপ্লবী সরকার গঠনের জন্য, কিন্তু মানুষ এখনো পর্যন্ত একটা আতঙ্কের মধ্যে রয়েছে, অজানা একটা শঙ্কার মধ্যে রয়েছে পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে। এই মুহূর্তে পরিস্থিতি যাই হোক না কেন বেশ ঘোলাটে যে তা স্পষ্ট।